হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু চাকরি সমাধান। আজকে আমরা ডাব্লিউবিসিএস মেন্স এর জন্য ডেসক্রিপটিভ পেপার নিয়ে আলোচনা করব। তো তোমরা জানো ডাব্লিউবিসিএস মেন্স এর ডেসক্রিপটিভ পেপারে 200, 200, 400 নাম্বার থাকে। 200 নাম্বার বাংলায় এবং 200 নাম্বার ইংরেজিতে। ঠিক আছে। তো তোমরা কি করে এই পেপারে সবচেয়ে বেশি স্কোর করতে পারবে এবং তোমাদের স্ট্র্যাটেজি কি হবে, তোমাদের সিলেবাস কি থাকে, সব নিয়ে আমরা ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করব। তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটা পুরো দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে তারপরে এই ভিডিওটাকে লাইক করে দিও এবং চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আমাদের এই ইনফরমেটিভ ভিডিওগুলো বানাতে যে পরিশ্রম লাগে, এই সাবস্ক্রিপশন দেখতে পেলে আমাদের একটু মোটিভেশন আসে। ঠিক আছে, চলো স্টার্ট করা যাক। দেখো, আমরা ডাব্লিউবিসিএস মেন্স এর জন্য সবাই খুব সিরিয়াস ভাবে পড়াশোনা করছি, কিন্তু বেশিরভাগ সময় আমরা অপশনাল পেপার এবং এমসিকিউ পেপার, মানে সাবজেক্টিভ যে পেপারগুলো থাকে এবং অপশনাল থাকে সেইগুলোর উপরই ফোকাস করি এবং এমসিকিউ এর উপরে ফোকাস করি, তাই না? কারণ আমাদের ম্যাক্সিমাম পোর্শন এমসিকিউতেই কভার হয়ে যায়, তো এমসিকিউ এর উপর আমরা ম্যাক্সিমাম টাইমে ফোকাস করি। কিন্তু এতটা সময় আমরা এমসিকিউ এর পিছনে দিয়ে ফেলি যে ডেসক্রিপটিভ বাংলা ও ইংরেজি এই দুটো পেপারকে একদম ভুলেই যাই বা অবহেলা করি। ঠিক আছে, কিন্তু মনে রাখতে হবে যে এই দুটো পেপারেই মোট 400 নাম্বার থাকে। মোট 400 নাম্বার এই দুটো পেপারে থাকে এবং এই 400 নাম্বারই ঠিক করে দেবে তোমাদের গ্রুপ এ তে সিলেকশন হবে, গ্রুপ বি তে হবে কিংবা না গ্রুপ সি ডি তে হবে। তো যাদের গ্রুপ এ বি তে সিলেকশন হয় তাদের এই ডেসক্রিপটিভ পেপার হচ্ছে কি ফ্যাক্টর। এটাই হচ্ছে কি ফ্যাক্টর, এর উপরে ভিত্তি করে তোমাদের হায়ার গ্রুপে ভালো পোস্টে সিলেকশন হবে। তো এই 400 নাম্বারকে অবহেলা করলে চলবে না। আজকে আমরা এই 15 মিনিটের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করবো কোন স্ট্র্যাটেজি ফলো করলে তোমরা এই 400 নাম্বারের ভেতর ম্যাক্সিমাম নাম্বার স্কোর করতে পারবে। ঠিক আছে, দেখো, প্রথমেই আসি সিলেবাসে এবং নাম্বার বিভাজনে। তো আমাদের প্রথমেই সিলেবাসে আমরা আলোচনা করতে গেলে আমাদের দুটো পেপার আছে, একটা হচ্ছে পেপার 1 যেটা বাংলা এবং পেপার 2 ইংরেজি। দুটোতেই 200 + 200 মানে 200 200 করে 400 নাম্বার থাকে এবং সময় থাকে 3 ঘন্টা করে, মানে 180 মিনিট। এবার দেখো, যদি তোমার 200 নাম্বার স্কোর করতে 180 মিনিট টাইম দেওয়া হয়, তা তোমরা দেখছো এই যে 5টা টপিকের উপর কোশ্চেন থাকে, এক একটা কোশ্চেন যদি 40 নাম্বার করে থাকে, এই 5টা হচ্ছে আমাদের জেনারেলি টপিক থাকে, মানে এই 5টা টপিকের আমাদের কোশ্চেন থাকে। কি কি থাকে? প্রতিবেদন রচনা বা রিপোর্ট, পত্র রচনা বা লেটার, সারমর্ম বা প্রেসি, ভাষা শৈলী কম্পোজিশন এবং অনুবাদ বা ট্রান্সলেশন। এই 5 রকমের 5টা কোশ্চেন থাকে, 40 নাম্বার করে থাকে। এবার দেখো, তুমি যদি 200কে 5 দিয়ে 180কে 5 দিয়ে ভাগ করো, তোমাদের উত্তর আসবে 36। তার মানে এক একটা কোশ্চেনের জন্য তোমাদের কাছে 36 মিনিট করে টাইম থাকে। তো 36 মিনিটের ভেতর একটা কোশ্চেন পড়া, বোঝা এবং বুঝিয়ে আনসার লেখা, এটা খুব টাফ জিনিস। ঠিক আছে, তো তোমাদের টার্গেট হওয়া উচিত 30 মিনিটের ভেতর এক একটা কোশ্চেন সলভ করা। তার জন্য কি দরকার? তার জন্য এখন থেকেই লেখা প্র্যাকটিস করা খুব ইম্পর্টেন্ট। লেখা প্র্যাকটিস তোমাদের করতেই হবে। ঠিক আছে, এর বেশি যদি তুমি সময় নিয়ে ফেলো, তোমাদের এখন থেকে যদি প্র্যাকটিস না করো, তোমরা 30 মিনিটের ভেতর এক্সাম হলে কোশ্চেন বুঝে, তার কনসেপ্ট বুঝে, ফ্যাক্ট সমেত আনসার লিখতে পারবে না। ঠিক আছে, তো তোমাদের টার্গেট এখন থেকেই হবে 30 মিনিটের ভেতর এই জিনিসগুলোকে লেখা এবং শেষ করা। এর বেশি সময় তোমাদের জন্য তোমাদের নিলে হবে না। ঠিক আছে, এবার কি করে করব? আমরা প্রত্যেকটা টপিককে একটু একটু ডিটেলসে আলোচনা করি। দেখো, প্রথমেই আছে আমাদের প্রতিবেদন। ঠিক আছে, প্রতিবেদনকে ইংরেজি কি বলে? রিপোর্ট রাইটিং। তো এবার রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফরম্যাট। ফরম্যাট তোমাকে মেনটেন করে চলতেই হবে। ঠিক আছে, ফরম্যাট হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং এটা দেখেই এক্সামিনার বুঝতে পারেন যে এটা একটা রিপোর্ট। ঠিক আছে, আরো একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে হেডলাইন। তোমাদের যে শিরোনাম বা হেডলাইন হবে সেটা খুব ক্যাচি হওয়া দরকার, মানে সেটা আকর্ষণীয় হওয়া দরকার। আমি বাংলা এবং ইংরেজির ক্ষেত্রেই বলছি, বাংলাতে যদি যায় সেটা প্রতিবেদন হবে, ইংরেজিতে দিলে রিপোর্ট রাইটিং হবে। মেন আমরা ডেসক্রিপটিভ পেপারের স্ট্র্যাটেজি বলছি। ঠিক আছে, এটা বাংলা বা ইংলিশ কোনো সাবজেক্টের উপর স্পেসিফিক না, এটা হচ্ছে ডেসক্রিপটিভের উপর আমাদের স্ট্র্যাটেজি এবং সিলেবাস নিয়ে আলোচনা হচ্ছে। তো তোমাদের কি করতে হবে? প্রথমেই একটা ফরম্যাট সেট করতে হবে, যেটা রিপোর্টের ফরম্যাট, সেই ফরম্যাটে লিখতে হবে। তার তো দ্বিতীয় জিনিস কি, তোমাদের শিরোনাম বা হেডলাইনটা ঠিক রাখতে হবে। হেডলাইনটা ক্যাচি দিতে হবে যাতে লোকের দৃষ্টি আকর্ষণ করতে পারো, যে এক্সামিনার খাতা দেখবে তার দৃষ্টি আকর্ষণ করতে পারো। এবং তার নিচে লিখতে হয় নিজস্ব সংবাদদাতা বা স্টাফ রিপোর্টার, স্থান মানে প্লেস অ্যান্ড ডেট। এই জিনিসগুলো আমাদের রিপোর্টের ফরম্যাটে লিখতেই হয়। কি কি লিখতে হয়? নিজস্ব সংবাদদাতা বা স্টাফ রিপোর্টার, স্থান, তারিখ। ঠিক আছে, এবার টোন কি রকম হবে? রিপোর্ট যে লিখবে তোমাদের, টোন সবসময় হতে হবে অবজেক্টিভ, মানে নিরপেক্ষ, কোনো আনবায়াসড হবে, পুরো একদম টোন আনবায়াসড হবে। তোমার সরি, তোমার যা পার্সোনাল মতামত জিনিসটা নিয়ে, সেই পার্সোনাল মতামত তোমাকে ইনক্লুড করলে চলবে না।
পার্সোনাল মতামত ইনক্লুড করলে চলবে না, একদম নিরপেক্ষভাবে ঘটনাটাকে নিয়ে তোমাকে লিখতে হবে। ঠিক আছে, কোনো আবেগ নিয়ে লিখলে চলবে না, শুধুমাত্র ফ্যাক্টস, নাম্বারস আর ডাটা, এই জিনিসগুলোকেই তোমরা লিখবে। ঠিক আছে, তোমার ওপিনিয়ন দরকার নাই, তোমার ওপিনিয়ন কি রিপোর্টের ক্ষেত্রে কোনো দরকার নেই, শুধু ফ্যাক্টস, নাম্বারস আর ডাটা, এই জিনিসগুলো নিয়ে রিপোর্ট লিখতে হবে। বুঝতে পারলে? ওপিনিয়ন বা পার্সোনাল ওপিনিয়ন বা পার্সোনাল কি বলে ইমোশনস, এইসব জিনিসের কোনো দরকার নেই। রিপোর্টের গঠন হয় জেনারেলি 3টি প্যারাগ্রাফে। প্রথম প্যারাগ্রাফে কি থাকে? ভূমিকা, কি ঘটেছে, কবে ঘটেছে, কোথায় ঘটেছে, এইসব জিনিস ফার্স্ট প্যারাগ্রাফে থাকে, সেটাকে বলা হয় ভূমিকা বা ইন্ট্রোডাকশন। সেকেন্ড পার্টে থাকে হচ্ছে মূল অংশ, মানে মেন যে তোমার জিনিসটা নিয়ে লিখছ, মেন টপিক, তাতে বিস্তারিতভাবে ডিটেলড আলোচনা করা হয় কারণ এবং প্রভাব, মানে কজ অ্যান্ড এফেক্ট, কজ অ্যান্ড এফেক্ট নিয়ে আলোচনা বিস্তারিতভাবে মেইন অংশে করা হয়। লাস্টে থাকে উপসংহার। ঠিক আছে, উপসংহারে তোমরা কনক্লুশন দাও, কনক্লুশন দাও বা সাজেশন দাও। কনক্লুশন বা সাজেশন দেওয়া হয় উপসংহার পোর্শনে, মানে সরকারের কি পদক্ষেপ হওয়া উচিত, ভবিষ্যতে কি করণীয়, এইসব জিনিসগুলো লেখা হয় উপসংহার পোর্শনে। তার মানে ফার্স্টে কি থাকে? ইন্ট্রোডাকশন, তারপরে মেইন কনসেপ্ট বা বডি বলা হয় এটাকেও, এবং লাস্টে থাকে কনক্লুশন। ঠিক এই ফরম্যাটেই লিখতে হবে, এবং উপরে নিজস্ব সংবাদদাতা বা স্টাফ রিপোর্টার স্থান, তারিখ, এই জিনিসটাও লিখতে হবে। ঠিক এই ফরম্যাট তোমরা মেনটেন করে এখন থেকে লেখা প্র্যাকটিস করবে। কি করে প্র্যাকটিস করবে আমরা ভিডিওতে পরে বলছি। ঠিক আছে, সেকেন্ড টপিকে যাই। সেকেন্ড টপিক যেটা আমাদের আসে সেটাকে বলা হয় সম্পাদকীয় চিঠি বা এডিটোরিয়াল লেটার, এডিটোরিয়াল লেটার বা সম্পাদকীয় চিঠি। ঠিক আছে, এবার এই ফরম্যাটটা তোমরা ছোটবেলা থেকেই জানো, কারণ উপরে বাঁদিকে মাননীয় সম্পাদক, সম্প্রেষক বা টু দ্য এডিটার বলে লেখা স্টার্ট করতে হয়, তাই না? ছোটবেলায় যেমন আমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে অফিসিয়াল লেটার লিখতাম, তখন এইভাবেই লিখতাম। এবং আরো কি কি লিখতে হয়? খবরের কাগজের নাম, ঠিকানা, এইসব জিনিসগুলো লিখতে হয়, এগুলো স্পষ্ট করে লিখতে হবে। ঠিক আছে, এবার চিঠির মূল উদ্দেশ্য সমাজের কোনো জ্বলন্ত সমস্যা নিয়েই হয় জেনারেলি। অফিসিয়াল লেটারের উদ্দেশ্য কোনো সমস্যা নিয়ে হয়, কেমন কি সাইবার ক্রাইম, মূল্য বৃদ্ধি, ধরো তোমার নারী নিরাপত্তা, এইসব জিনিস, তোমাদের যেগুলো কারেন্ট ট্রেন্ডিং জিনিস, সেই সব জিনিস নিয়েই তোমরা লেটার লেখা এখন থেকে প্র্যাকটিস করবে। এগুলো কোথায় পাবে? এগুলো পাবে তোমরা নিউজ পেপারের এডিটোরিয়াল ডেলি পড়তে হবে। নিউজ পেপারের এডিটোরিয়াল ডেলি পড়তে হবে, একটা বাংলা নিউজ পেপার এবং একটা ইংলিশ নিউজ পেপার। তোমাদের ডেলি এডিটোরিয়াল পোর্শনটা পড়তে হবে। কি করে পড়বে আমরা ডিটেলসে বলছি, ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো। তোমাদের এই 400 নাম্বারের জন্য এই ভিডিওটা একবার দেখে ফেললে তোমরা এই 400 নাম্বারে ইজিলি তোমরা প্র্যাকটিস ঠিকঠাক করলে আরামসে 300-র ওপর, 350-র ওপর স্কোর করতে পারবে। ঠিক আছে, এবার দেখো এডিটোরিয়ালের জন্য কি, এডিটোরিয়াল লেটারের জন্য কি ফরম্যাট থাকে? 3টে প্যারাগ্রাফ থাকে। ফার্স্ট প্যারাগ্রাফে কি থাকে? আপনার সংবাদপত্রের মাধ্যমে আমি সাধারণ মানুষ বা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট প্যারাগ্রাফে থাকে। খুব নম্রভাবে এই জিনিসটা লিখতে হয়। এতে কি হয়? এতে তোমার ইন্ট্রোডাকশন হয়, একই রকম ভাবে আগের মতনই এতেও ইন্ট্রোডাকশন হয়। সব জিনিসের ফার্স্টে ইন্ট্রোডাকশন থাকবে, তারপরে থাকবে সমস্যাটা কি, মানে বডি, মেইন জিনিসটা কি, মেইন জিনিসটা থাকবে মেইন সেকেন্ড প্যারাগ্রাফে। আর থার্ড প্যারাগ্রাফে গিয়ে থাকবে কনক্লুশন বা তোমার গঠনমূলক সাজেশন। কনক্লুশন দেবে, কিংবা তোমার যা সাজেশন থাকবে জিনিসটাকে সলভ করার জন্য, সেইটা লিখবে। ঠিক আছে, এবার তোমরা প্র্যাকটিস কি করে করবে? টপিক কোথায় পাবে? এই দুটো হচ্ছে মেইন জিনিস, সেগুলো আমি বলবো এই ভিডিওতে। ভিডিওটা পুরোটা দেখবে। এই হচ্ছে আমাদের মোটামুটি এডিটোরিয়াল লেটার কিভাবে লিখতে হয় এবং তার ফরম্যাট কি হয় সেটা আমরা বলে দিলাম। নেক্সট পার্ট দেখো, নেক্সট পার্ট হচ্ছে সারমর্ম এবং অনুবাদ। এটা একটু ট্রিকি পার্ট। ঠিক আছে, সারমর্ম এবং অনুবাদে তোমাকে কি করতে হয়? যে জিনিসটা তোমাদের দিয়ে দেয়, ধরো তোমাকে একটা 240 ওয়ার্ডস এর একটা এসে দিয়ে দিল বা একটা তোমাকে লেখা দিয়ে দিল, সেটাকে তোমাকে 1/3 করতে হয়, মানে 3/1 মানে 240-1/3 কত হয়? 80 ওয়ার্ডস। তোমাকে 80 ওয়ার্ডস এর মধ্যে তার মূল ভাবটা বুঝে তোমাকে প্রিসিস বা সারমর্ম লিখতে হয়। ঠিক আছে, প্রিসিস বা সারমর্ম লিখতে হয়। এবার দেখো, আসল টেক্সটের যেমন বললাম, আসল টেক্সটের 1/3 শব্দের মধ্যে লিখতে হয়। যদি 240টা ওয়ার্ড থাকে তাহলে তোমাকে 80টা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। এবং সারমর্ম লেখার সময় একটা শিরোনাম বা টাইটেল তোমাকে নিজের থেকে দিতে হবে, মানে জিনিসটা পড়তে হবে, পড়ে বুঝতে হবে, বুঝে একটা টাইটেল লিখতে হবে। আর একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, হুবহু লাইন কপি করলে চলবে না, এতে তোমার মার্কস খুব কমে যাবে। তোমার ধরো একটা লাইন তোমার ইম্পর্টেন্ট লাগছে, সেই লাইনটাই ধরে তুমি ডাইরেক্ট তোমার প্যারাগ্রাফ থেকে কপি করে তোমার নিজের প্রিসিস মধ্যে লিখে দিলে তাতে হবে না। তোমাকে জিনিসটা পড়তে হবে, নিজের ভাষায় বুঝতে হবে,
মেন হচ্ছে জিনিসটার ভাব বুঝতে হবে, শব্দ কপি করলে চলবে না, ঠিক আছে? জিনিসটার ভাব বুঝে শব্দ কপি করলে চলবে না, নিজের ভাব বুঝে নিজের শব্দে নিজের ভাষায় বুঝিয়ে জিনিসটাকে লিখতে হবে। এটাকেই বলে সারমর্ম লেখা, ঠিক আছে? তোমাকে কি কখনোই ওয়ার্ড বাই, যেটা বললাম দেখো, কখনোই শব্দ ধরে ওয়ার্ড বাই ওয়ার্ড অনুবাদ করলে চলবে না, নিজের ভাব বুঝে অনুবাদ করতে হবে, মানে জিনিসটার ইমোশনটা কি, জিনিসটা কি কনটেক্সটে বলা হয়েছে, ঠিক আছে? যেই প্যারাগ্রাফ থাকবে তার কনটেক্সট কি, তার প্রেক্ষাপট কি, বাংলায় কি বলে প্রেক্ষাপট, প্রেক্ষাপট কি, যে লেখাটা আছে সেই লেখকের মাধ্যমে লেখক কি বলতে চেয়েছে, সেই জিনিসগুলো তোমাকে নিজেকে বুঝতে হবে, বুঝে তোমাকে নিজের ভাষায় জিনিসটাকে লিখতে হবে। এবং বাক্য অনেক বড় হলে সেই বাক্যটাকে তোমরা ভেঙে দুটো ছোট বাক্য করেও লিখতে পারো, ঠিক আছে? এই হচ্ছে। এবং এখানে যদি ছোট বাক্য করে লেখো তাতে একটা তোমার সুবিধা কি হয়, গ্রামাটিক্যাল মিস্টেক কমে যায়। যত বাক্য বড় করতে যাবে তোমার গ্রামাটিক্যাল গ্রামাটিক্যাল মিস্টেক হওয়ার চান্স বেড়ে যায়। শুধু ছোট বাক্য করে সবসময় লিখবে, তাতে গ্রামাটিক্যাল মিস্টেক কমে যাবে। বুঝতে পারলে? এই হচ্ছে আমাদের সারমর্ম এবং অনুবাদের স্ট্র্যাটেজি। নেক্সট পার্ট দেখো, নেক্সট পার্ট এবার আমরা দেখবো সিলেবাস আর রুলস তো জেনে নিলাম, আমরা পরীক্ষার হলে কি করে প্র্যাকটিস করব, মানে পরীক্ষার হলে কি করে প্র্যাকটিস করলে কিভাবে পরীক্ষার হলে নামাতে পারবো জিনিসগুলো, ঠিক আছে? তার জন্য দেখো অ্যাকশন প্ল্যান আমাদের কি হবে এবং আমাদের ডেইলি রুটিন কি হবে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ভিডিও, ঠিক আছে? একদম সুন্দরভাবে শান্তভাবে জিনিসটা দেখো। তোমাদের অ্যাকশন প্ল্যান কি হবে, তোমাদের প্রথম কিনতে হবে একটা করে ইংলিশ নিউজ পেপার বা একটা করে বাংলা নিউজ পেপার, দুটোই একটা করে লাগবে, ঠিক আছে? তোমরা যদি অনলাইনে পিডিএফ জোগাড় করতে পারো পিডিএফ এ পড়ো, যদি ফিজিক্যাল পেপার নিতে পারো ফিজিক্যাল পেপারে পড়ো, যে কোনো একটা জিনিস, ঠিক আছে? কোনোটাতে কোনো বাধা নেই। এবার ইংলিশের মধ্যে তোমরা এই দুটোর মধ্যে একটা পেপার জোগাড় করো, দ্য হিন্দু আর ইন্ডিয়ান এক্সপ্রেস। আর বাংলা যদি নাও বাংলার মধ্যে নেবে আনন্দবাজার বা বর্তমান। বুঝতে পারলে? এই চারটে নিউজ পেপারের ভেতর যে কোনো দুটো দুই ভাষায় তোমরা নিলে, নিয়ে এবার শুরু করবে কি, তোমার এডিটোরিয়াল সেকশনে যাবে ডাইরেক্ট। তোমার খবরে, মানে তোমার ধরো খেলার খবর পড়তে ভালো লাগে, তুমি খেলার খবর নিয়ে বসবে না কিন্তু, ঠিক আছে? যাবে এডিটোরিয়াল সেকশনে, মানে সম্পাদকীয় সেকশন। দেখবে সম্পাদকীয় একটা কলাম থাকে, ঠিক পেপারে মাঝামাঝি জায়গায় জেনারেলি থাকে, ঠিক আছে? সম্পাদকীয় কলামে কি থাকে, সম্পাদকীয় কলামে যে যারা চিফ এডিটর হয় বড় বড় নিউজ পেপারে, তারা যে জ্বলন্ত সমাজের ইস্যুগুলো, সব রকম ইস্যু, মানে সোশিও ইকোনমিক ইস্যু, মানে আর্থসামাজিক ইস্যু, পলিটিক্যাল ইস্যু, সব নিয়ে লেখে, ঠিক আছে? এদের লেখাগুলো তোমাকে ডেইলি পড়তে হবে। এনাদের যে ওয়ার্ডের চয়েস হয় সেই ওয়ার্ড গুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সেই ওয়ার্ড থেকে তোমরা ভোকাবুলারি কালেক্ট করবে ডেইলি। বুঝতে পারলে? ধরো একটা প্যারাগ্রাফ তোমরা এডিটোরিয়ালে পেলে, সেই এডিটোরিয়ালে প্যারাগ্রাফের টপিকটা কি, প্রথম কথা সেটা ইম্পর্টেন্ট, কারণ সেই টপিক গুলো তোমরা কালেক্ট করবে, সেই টপিকের উপর তোমরা লেখা প্র্যাকটিস করবে, ঠিক আছে? সেই টপিকটা দিয়ে তুমি পড়লে, পড়তে পড়তে তুমি 10টা নতুন ওয়ার্ডস পেলে, সেই 10টা ওয়ার্ডস তোমার খাতায় তুমি কপি করবে। সেই 10টা ওয়ার্ডস কপি করার পর প্রত্যেকটা ওয়ার্ডসের তুমি বাংলায় মানে লিখবে, লেখার পর তার সিনোনিম লিখবে, তার অ্যান্টোনিম লিখবে এবং তার ইউজ কেস লিখবে, কিভাবে সেটা বাক্যের মধ্যে ইউজ করা হয়। খুব ভালো করে বুঝলে? আরেকবার বলছি শোনো। তুমি এডিটোরিয়াল পেজ খুললে, টপিক পেলে একটা, সেই টপিকটা নিয়ে তুমি একটা খাতায় টপিকটা আগে কপি করে নিলে, কারণ সেই টপিক নিয়ে পরে তুমি রিপোর্ট লেখার চেষ্টা করবে, ঠিক আছে? রিপোর্ট এবং এডিটোরিয়াল লেটার লেখার চেষ্টা করবে। তো আগে টপিকটা তুমি সুন্দরভাবে পড়লে, যে ওয়ার্ডস গুলো বুঝতে পারলে না সেই ওয়ার্ডস গুলো তোমার খাতায় কপি করবে, এতে কি হবে, তোমার ভোকাবুলারি তৈরি হবে, ঠিক আছে? একসাথে আমরা রিপোর্ট রাইটিং, লেটার রাইটিং এবং ভোকাবুলারি তিনটে জিনিসই করছি। ভোকাবুলারি তৈরি হচ্ছে কিভাবে, যে ওয়ার্ডস গুলো তোমরা কপি করছো তার তুমি বাংলায় পাশে মানে লিখলে। ধরো সাপোজ তুমি একটা ওয়ার্ড পেলে জেনিথ, জেনিথ, JENETH, জেনিথ শব্দের অর্থ হচ্ছে শৃঙ্গ, বাংলায় বলা হয় শৃঙ্গকে জেনিথ, মানে কোনো কিছু পিক, ঠিক আছে? এর তুমি একটা সিনোনিম খুঁজবে, মানে সমান অর্থ যেটা, এর একটা অ্যান্টোনিম খুঁজবে, ঠিক আছে? একটা না, তুমি দুটো তিনটে করে খুঁজবে, খুঁজবে এবং এর একটা ইউজ কেস খুঁজবে, মানে এটা বাক্যে কিভাবে ইউজ হয়, ঠিক আছে? এইভাবে তোমরা প্রত্যেকটা ওয়ার্ড কালেক্ট করবে। ধরো একটা তুমি যদি টপিক পড়ো, সেখান থেকে ইজিলি 10টা থেকে 15টা আরামসে ভালো করে ভালো ভালো ওয়ার্ডস পেয়ে যাবে, সেগুলো কালেক্ট করবে, ঠিক আছে? এইভাবে তোমাদের ভোকাবুলারি বিল্ড হবে, ঠিক আছে? এবার তোমাদের ভোকাবুলারি স্ট্রং হয়ে গেল, শব্দের টপিক স্ট্রং হয়ে গেল এবং কারেন্ট টপিক জোগাড় হয়ে গেল। নিউজ পেপার থেকে তোমাদের দুটো জিনিস হলো, একটা হচ্ছে ভোকাবুলারি আর একটা হচ্ছে কারেন্ট টপিকস। বাংলা এবং ইংরেজি আমি দুটো ভাষার জন্যই বলছি কিন্তু, ঠিক আছে? ভোকাবুলারি এবং কারেন্ট টপিকস। হ্যাঁ, বাংলার ক্ষেত্রে তোমাদের ওয়ার্ডস কালেক্ট করতে হবে না, কারণ ইংরেজির জন্য তোমরা স্পেশালি ওয়ার্ডসটা কালেক্ট করো। বাংলা নিউজ পেপার থেকে তোমাদের শুধু টপিকস দেখলেই হবে এবং লেখাগুলোকে পড়তে হবে, খুব শান্তভাবে বুঝে বুঝে পড়তে হবে, ঠিক আছে? ঠিক একই ভাষায় তোমাদের যখন এক্সামে আসবে
তখন লিখতে হবে। আমি তোমাদের সাজেস্ট করব তোমাদের এখন থেকে নেক্সট 3 মাস এবং বিগত 3 মাসের সমস্ত এডিটোরিয়াল, মানে এই 3 আর এই 3, এখন আমরা জুনে আছি, তো আমরা মার্চ থেকে স্টার্ট করব এবং জুন থেকে আমরা যাব আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। ঠিক আছে, এই 6 মাসের মধ্যে যত এডিটোরিয়াল আছে, ধরো 6 মাসে 180টা এডিটোরিয়াল হবে, 180টা বাংলা, 180টা ইংলিশ, বুঝতে পারছো? এই 360টা এডিটোরিয়াল তোমরা পড়বে। তাদের মধ্যে যে টপিক গুলো থাকবে, অনেক তোমার টপিক কমন থাকবে, সেই টপিক গুলো এক জায়গায় কালেক্ট করবে এবং সেই টপিক থেকে তোমরা কি করবে, লেখার অভ্যাস করবে। সপ্তাহে অন্তত 2 দিন টাইমার অন করে, কত মিনিটের টাইমার দেবে আমি বলেছি? 30 মিনিট, এর চেয়ে 1 মিনিটও বেশি চলবে না। টাইমার অন করে ডেসক্রিপটিভ লেখা প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, লেখা নিজেকে পড়ুন, মানে মূল্যায়ন কিভাবে করবে, ভ্যালুয়েশন কি করে করবে, তোমার ভুল হচ্ছে ঠিক হচ্ছে সেটা কি করে বুঝবে, সেটা বুঝবে হচ্ছে তুমি নিজে পড়ো, নিজে পড়ে বুঝতে পারবে, বা কোনো রকম কোনো মেন্টার যদি থাকে, সিনিয়র যদি থাকে, তাদের দিয়ে চেক করাও। আমাকে তুমি পাঠিয়ে দাও, আমাদের ধরো ইনস্টাগ্রাম পেজটা তুমি ফলো করে নাও, ইনস্টাগ্রামে তুমি আমাকে মেসেজ করে পাঠিয়ে দাও। আমাদের ইনস্টাগ্রামের নাম হচ্ছে চাকরি সমাধান, তোমরা ফলো করে নিও এবং ইনস্টাগ্রামে আমাকে পাঠিয়ে দিও। আমি দেখে তোমাদের বলে দেবো কোন জায়গাটায় ইমপ্রুভমেন্টের জায়গা আছে। ভালো করে বুঝতে পারলে? আর একটা লাস্ট জিনিস দেখে নাও, বইয়ের তালিকা, তোমাদের বুক লিস্ট। এটা আমরা আমাদের আগের বুক লিস্টের ভিডিওতে কভার করেছিলাম, তাও এখানে একবার বলে দিচ্ছি। তোমাদের ইংলিশের জন্য একটা বই কিনতে হবে, সেটা হচ্ছে পিকে দে সরকার। পিকে দে সরকার থেকে প্রেসি এবং অনুবাদ এটার জন্য দরকার। পিকে দে সরকার হায়ার ইংলিশ গ্রামার, এই বইটা তোমাদের প্রেসি প্র্যাকটিসের জন্য একদম সেরা বই। এর পাশাপাশি এখান থেকে যদি মনে হয় ভোকাবুলারির দরকার, তখন তুমি এসপি বক্সি কিনতে পারো। কিন্তু ভোকাবুলারির জন্য বেস্ট উপায় হচ্ছে তোমরা এডিটোরিয়াল থেকে ওয়ার্ড কালেক্ট করো। এডিটোরিয়াল থেকে ডেইলি তোমরা যদি 10টা করে ওয়ার্ড কালেক্ট করতে পারো, যখন তুমি 180টা এডিটোরিয়াল পড়া শেষ করবে, তোমার কাছে 1800 ওয়ার্ডস এর কালেকশন হয়ে যাবে। সেই 1800 ওয়ার্ডস এর ইউজ থাকবে তোমার কাছে, কিভাবে ইউজ করে ওয়ার্ডস গুলোকে, সিনোনিমস থাকবে, অ্যান্টোনিমস থাকবে। এর বাইরে তোমার মানে এতটা তোমার যদি তোমার ভান্ডার তৈরি হয়ে যায়, তোমার ভোকাবুলারি নিয়ে প্রবলেম হবে না। তাও যদি কারোর মনে হয়, এসপি বক্সি বইটা ভোকাবুলারি এবং গ্রামারের জন্য কিনতে পারো। ঠিক আছে, বাংলার ক্ষেত্রে আসি। বাংলার ক্ষেত্রে তোমরা কিনবে বামনদেব চক্রবর্তী। বামনদেব চক্রবর্তী স্যারের যে বাংলা বই আছে, সেটা উচ্চতর বাংলা ব্যাকরণ, এই বইটা ফলো করতে পারো। এখানে ডেসক্রিপটিভ লেখার দারুণ কিছু উদাহরণ থাকে। ঠিক আছে, এই উদাহরণগুলো তোমাদের পরীক্ষায় যে তোমরা নিজেরা লিখবে যখন, তখন এই উদাহরণ থেকে তোমরা নিজেরা কপি করে লিখতে পারো। এবং লাস্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। ঠিক আছে, তোমাদের কি করতে হবে, WBCS এর মেন্সের লাস্ট 10 বছরের প্রশ্নপত্র সলভ করতে হবে। ঠিক আছে, লাস্ট 10 বছরের যে PYQ, মানে কি কি রিপোর্ট এসছে, কি কি লেটার এসছে, কি কি সামারি এসছে, সব দেখবে। সুন্দরভাবে দেখলে তোমরা প্যাটার্ন বুঝতে পারবে যে WBCS এ কি টাইপের কোশ্চেন জিজ্ঞেস করে জেনারেলি। যখন তোমরা প্যাটার্ন বুঝে যাবে এবং তোমরা নিউজ পেপার নিজে পড়া স্টার্ট করবে, তখন বুঝে যাবে যে এই নিউজ পেপারের এই আর্টিকেলের যে টপিকটা, এটা তোমার WBCS এর জন্য ভ্যালিড না ভ্যালিড না। তখন তোমরা নিজেরাই সেটাকে অ্যাসেস করতে পারবে। ভালো করে বুঝতে পারলে? তোমরা 10 বছরের PYQ আগে দেখে নাও, দেখে নেওয়ার পর তোমরা ডেইলি নিউজ পেপারে পড়া স্টার্ট করো, ভোকাবুলারি কালেক্ট করা স্টার্ট করো এবং উইকলি লেখার প্র্যাকটিস করো। লেখার প্র্যাকটিস করার পর তার চেয়েও ইম্পর্টেন্ট হচ্ছে লেখাটাকে অ্যাসেস করা। অ্যাসেস করো, অ্যাসেস নিজে না করতে পারলে কোনো সিনিয়রকে দেখাও, মেন্টরকে দেখাও, আমাকে পাঠাও, আমি তোমাদের দেখে দেবো। অ্যাসেস করার পর তোমরা বুঝতে পারবে তোমাদের কোন জায়গায় ইমপ্রুভমেন্টের দরকার। সেই বুঝে ইমপ্রুভমেন্ট করলে তোমাদের কনসিস্টেন্সি এবং ধারাবাহিকভাবে প্র্যাকটিস করতে থাকলে যত বেশি লিখবে, পরীক্ষার হলে কলম তত দ্রুত চলবে। তাই আর দেরি না করে আজ থেকে নিউজ পেপার পড়া লেখা শুরু করে দাও। ভিডিওটা যদি তো আপনাদের একটু উপকার হয়ে থাকে, তাহলে তাই ভিডিওটা লাইক করে দিন এবং এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আপনাদের লাইক আমাকে এরকম আরো অনেক ইনফরমেটিভ ভিডিও বানাতে অনেক সাহায্য করবে এবং মোটিভেট করবে। WBCS নিয়ে আপনাদের আর কিছু জানার থাকে, নিচে কমেন্ট করে জানাও। এবং আরো গাইডেন্সের জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ঠিক আছে, আপনাদের প্রস্তুতির জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।